আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আয়েশা নুসরাত ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী 7 দিনে দূর করা হবে সড়ক মহাসড়কের বিশৃঙ্খলা। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা, ঘোষণা মন্ত্রীদের। রাজধানীতে সব ধরনের চাল ডালের বাজার চড়া, দাম বাড়ার কারণ বলতে পারছেন না বিক্রেতারা। শ্রম মেধার সর্বোচ্চ ব্যবহার করে অভিজ্ঞতার ঘাটতি মেটাতে চান নতুন মন্ত্রীরা। অপপ্রচার মোকাবেলাকে দেখছেন বড় চ্যালেঞ্জ হিসেবে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী 7 দিনের মধ্যে নোটিশ দিয়ে সড়ক মহাসড়কে অবৈধ পার্কিং দখল উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাজীপুরের চন্দ্রায় 4 লেন প্রশস্তকরণের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। ওবায়দুল কাদের বলেন, সড়কে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ পার্কিং ও দখলদারিত্ব দূর করতে হবে। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে হাস্যকর মন্তব্য করে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, যেখানে বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ বাংলাদেশের নির্বাচনকে মেনে নিয়েছে এবং স্বীকৃতি দিয়েছে, সেখানে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন মানা না মানায় কিছু যায় আসে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সড়কগুলোকে অবৈধ দখল মুক্ত করব এবং 7 দিনের নোটিশ দিয়ে সারা বাংলাদেশে এই কাজটি শুরু হবে। এখনই এই কাজটা আমাদের করতে হবে। পরবর্তীতে নানান পলিটিক্যাল প্রেশার আসে, চাপের মুখে কাজ করা যায় না। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, যে সকল বিদ্যালয়ে নিয়ম বেঁধে দেওয়া আছে সেই নিয়ম মেনে তারা ভর্তি করবেন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপন সহ শিক্ষার ক্ষেত্রে যে ধারা চলছিল তা অব্যাহত থাকবে বলেও জানান ডাক্তার দীপুমণি। সকল বিদ্যালয় যে নিয়ম বেঁধে দেওয়া আছে সেই নিয়ম মেনে তারা এই ভর্তি করবেন এবং অতিরিক্ত ফি আদায় করবেন না। কোনো ক্ষেত্রে যদি অতিরিক্ত ফি আদায় হয় এবং তার যদি আমরা অভিযোগ পাই এবং প্রমাণ আমরা যদি পাই, তাহলে আমরা অবশ্যই এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেব। আর আমরা থাকবো। রাজধানীর বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। বাজারে নতুন চাল আসার পরও দাম বৃদ্ধির এ অস্বাভাবিক কারণ জানা নেই খুচরা ও পাইকারি বিক্রেতাদের। এদিকে বেড়েছে সব ধরনের ডালের দামও। কয়দিন আগেও রাজধানী বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হতো 50 টাকায়, এখন তা 55 টাকা। 40 টাকা কেজির বিয়ার আটাশ এখন 45 টাকা। একইভাবে স্বর্ণা, নাজিশাল, পোলাও সহ সব ধরনের চালের দাম বেড়েছে। নির্বাচনের আগে মনে করেন 1-2 টাকা ধরে বাড়ছে, নির্বাচনের পরে বাড়ছে এখন প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা। আর অলরেডি সব চাইলে 3-4 টাকা বাড়িয়ে গেছে, আর কিছু কিছু চাইলে আছে 5 টাকা বাড়িয়ে গেছে। এটা মেল মালিক ব্যাপার স্যাপার তো, আমরা তো খুচরা দোকানদার, কথাটা বোঝেন না। আমরা যে দামে কিনি হয়তো ওই দামের থেকে 2-1 টাকা লাভ করি তো বেশি। বাজারে উঠেছে নতুন নাজিশাল, স্বর্ণ, চিনিগুড়া, পোলাওয়ের চাল, তবুও দাম কমার বদলে উল্টো বেড়েছে। আমরা আড়তদারে বলতেছে নাকি ধানের দাম বেশি, এই কারণে চালের দাম বাড়ছে। আমরা বলছি এখন তো নতুন চালে আসছে না, এখন তো ধানের দাম বাড়ছে, কৃষকে পাইতেছে না, এই কারণে ধানের দামটা বেশি। নাজিশাল নতুন চালে উঠছে, তারপরও কমে নাই, দাম বেশি, বুঝছেন। এখন কেন বাড়লো এটা আমরাও জানি না। আরো তো বলি, এরা বলতেছে মিল থেকে দাম বেশি কিনে, এই জন্য বেশি দাম বিক্রি করতেছে। সাধারণত রমজান মাসে ডালের বাজার অস্থির হতে দেখা যায়, কিন্তু এবার সুনির্দিষ্ট কারণ ছাড়াই সব ধরনের ডালের দাম বেড়েছে কেজিতে 5 টাকার বেশি। যেমন মনে করেন আগে মুসুর ডাল দেশিটা আমরা 90 টাকা বিক্রি করতাম, এখন 95-100 টাকা বিক্রি করতেছি। আর ইন্ডিয়ানটা 55 টাকা, এখন বিক্রি করতেছি 60 টাকা। তো দুর্গে মুগ ডাল, বুটের ডাল এগুলো প্রতিটা কেজিতে 5 টাকা আগের থেকে বাড়ছে। সবজি ও মশলার বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। অভিজ্ঞতা না থাকলেও সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে সততার সাথে কাজ করতে চান এবারই প্রথম ক্যাবিনেটে ঠাঁই পাওয়া মন্ত্রীরা। জানিয়েছেন, সমস্যা চিহ্নিত হলে তার সমাধানে কোনো আপোষ করবেন না তারা। অপপ্রচার মোকাবেলাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। সংসদীয় আসন দিনাজপুর 2 হলেও উত্তরাঞ্চলে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করেছেন তিনি। নদীমাতৃক বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে জানালেন উন্নয়নের ধারা ধরে রাখাই তার মূল লক্ষ্য। এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে যারা অপপ্রচার যারা করে, যারা আমাদের সফলতা না দেখে শুধু সমালোচনা করে, সেগুলোকে মোকাবেলা করাই হচ্ছে আমার মূল চ্যালেঞ্জ মনে করছি। ছাত্রলীগের সাবেক সভাপতি থেকে সবশেষ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান AKM এনামুল হক শামীম। এবারই প্রথম সংসদ সদস্য হন নদী ভাঙন প্রবণ শরীয়তপুরের সখীপুর নড়িয়া থেকে। মন্ত্রিত্ব পেলেন প্রথমবারের মতো। জানালেন নদী গর্ভে বিলীন সর্বশান্ত মানুষের কান্না দেখেছেন তিনি, তাই সমস্যা সমাধানে সম্ভব সবকিছুই করার প্রতিশ্রুতি তার। যেই যে এলাকাগুলো নদীগুলো ভাঙার সম্ভাবনা প্রকট এবং অনেক প্রকল্পগুলোতেই বরাদ্দ হয়েছে, সেগুলোর কাজ দ্রুততার সাথে শুরু করা এবং বর্ষা মৌসুমের আগে আমাদের কর্মপদ্ধতি এভাবে ঠিক করা যাতে আগামী বর্ষায় সেই এলাকাগুলো নদী ভাঙনের হাত থেকে রক্ষা পায়। আমরা আগে দেখব কোন কোন জায়গাগুলোতে সমস্যা আছে, আমরা আগে রোগ নির্ণয় করব, তারপরে ট্রিটমেন্টে যাব। বয়সে মন্ত্রিসভার সবচেয়ে নবীন সদস্য মহিবুল হাসান চৌধুরী। দলের এই সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের। বললেন দলীয় ইশতেহার বাস্তবায়নই হবে মূল লক্ষ্য। প্রস্তুত প্রশ্ন ফাঁসের মতো চ্যালেঞ্জ মোকাবেলায়। আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা যে কাজগুলো শুরু করেছিলেন এবং চলমান কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখাটাই হবে আমাদের অন্যতম কর্তব্য। এই শিক্ষা খাতে তো অনেক অর্জন আছে, সেগুলো আমরা মনে করি সেগুলো সামনে নিয়ে আসার প্রয়োজন আছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা বাংলাদেশের সবসময় একটা চ্যালেঞ্জ ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। সেই চ্যালেঞ্জটাই মোকাবেলা করেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তবে দলের সাংগঠনিক দায়িত্বের পর মন্ত্রী হিসেবে তারা কতটা সফল হন তা সময়ই বলে দেবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নতুন মন্ত্রিসভায় বৃহত্তর চট্টগ্রাম থেকে জায়গা পেয়েছেন 4 জন। যদিও সংখ্যা নয়, যোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন নাগরিক সমাজ। শুধুমাত্র লোক দেখানো উন্নয়ন আর গাল ভরা বুলি না আউড়ে জনহিতকর প্রকল্প বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। প্রতিমন্ত্রী থেকে কেউ হয়েছেন পূর্ণমন্ত্রী, আবার মন্ত্রিসভায় যুক্ত হয়েছে একেবারে নতুন মুখ। নবম সংসদের বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবার পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। গেলবারে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি প্রতিমন্ত্রী হলেও এবারে হয়েছেন একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী। আর মন্ত্রিসভার চমকদের একজন নতুন মুখ মহিবুল হাসান চৌধুরী নওফেল পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব। এই 3 জন ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসই সিংকে এবার করা হয়েছে ওই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী। নতুন মন্ত্রীরা চট্টগ্রামের নানা সমস্যা সমাধান করে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলবে চট্টগ্রামকে, এমন প্রত্যাশা স্থানীয়দের। জলবদ্ধতা আছে, ওগুলো কাজ করবে, উন্নয়ন কাজ করবে। আমাদের তো এখন তো উন্নয়ন কাজ চলতেছে, হ্যাঁ, যে বাকি কাজগুলো আছে ওগুলো ইনশাল্লাহ আমাদের কাজ সফল হবে। এডুকেটেড ছেলেরাও কিন্তু রাস্তাঘাটে ঘুরতেছে, ভালো একটা জব পাচ্ছে না, তো ওই সুবিধাটা যদি ওনারা ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। ফুটপাতটা দোকানদার থেকে দখলমুক্ত করা আর রাস্তাটা যথাযথভাবে যানবাহন চলার জন্য উপযোগী করে দেওয়া। জনহিতকর প্রকল্প বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বেকাররা বিভিন্ন মাদক ব্যবসার সাথে যুক্ত হচ্ছে এবং তথ্য প্রযুক্তি আসক্তিতে যুক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর সবচেয়ে চট্টগ্রাম নগরের যে সমস্যা সেটা হচ্ছে জলাবদ্ধতা এবং যানজট, এই দুইটা থেকে নিরসন অতি জরুরি। নবম সংসদে চট্টগ্রাম থেকে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন 3 জন, আর দশম ও একাদশ সংসদে 4 জন। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। লক্ষ্যমাত্রা চেয়ে 2018 সালে প্রায় 5 লাখ কর্মী কম বিদেশ গিয়েছে। এজন্য 2019 সালকে এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। দূতাবাসগুলোর দক্ষতা বাড়ানো, নতুন বাজার খোলা এবং দক্ষ কর্মী পাঠানোর দিকে জোর দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানালেন, নতুন বছরে নতুন বাজার খোলার দিকে গুরুত্ব দিচ্ছেন তারা। বিশ্বের 165টি দেশে প্রায় 1,17,00,000 বাংলাদেশি কাজ করছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান ও কাতার অন্যতম শ্রমবাজার। গেল বছরে মালয়েশিয়া এবং সৌদি আরব ছাড়া বাকি দেশগুলোতে খুব একটা কর্মী যায়নি। বছরের শেষ দিকে বন্ধ হয়ে যায় মালয়েশিয়াও।
2017 সালের অভিবাসী দিবস নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছিলেন 17তে 10 লাখ হলেও 2018 সালে 12 লাখ কর্মী পাঠানো হবে, কিন্তু বাস্তবতা হলো কর্মী গেছে 7.5 লাখের মতো। দেশে বৈদেশিক মুদ্রার দ্বিতীয় বৃহৎ খাত প্রবাসী আয় বাড়াতে নতুন বছরে অধিক সংখ্যক দক্ষ কর্মী পাঠানোর দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মালয়েশিয়ার যে বাজারটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল অনির্ধারিত কারণের জন্য, সেই বাজারটা খোলার ব্যবস্থা করতে হবে। আমাদের যে দুবাই শ্রম বাজারটা দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে, সেই দুবাই ট্রেডিশনাল শ্রম বাজারটা আমাদেরকে খোলার ব্যবস্থা করতে হবে। ইরাকে বড় একটা শ্রম বাজার হতে যাচ্ছে, সেই ইরাকের শ্রম বাজারটা আমাদের খুলতে হবে। ছোট্ট ছোট্ট দেশ হিসাবে আমরা মালদ্বীপের কথা বলতে পারি, আমরা নতুনভাবে জাপানের কথা শুনতে পাচ্ছি, সেখানে অনেক ভালো বেতন হবে। সেই দেশগুলোর প্রতি আমরা নজর দিতে পারি। আমাদের এবারে চ্যালেঞ্জ হলো মাইগ্রেশন কস্ট কমানো, এবারে চ্যালেঞ্জ হলো মার্কেটে আমাদের স্কিল ওয়ার্কার্স পাঠানো, আর থার্ড যেটি হলো সেটি হলো যে আমাদের মানে এদের জবের নিরাপত্তা নিশ্চিত করা হয়। মন্ত্রণালয়ের সচিব জানালেন নতুন বছরে আরও কয়েকটি শ্রমবাজার চালুর জন্য কাজ করছেন তারা। আমরা কাতারের দিকে চিন্তা করছি, তারপরে আপনার ইউরোপিয়ান মার্কেট আমরা ফাইন্ড আউট করছি, সেখানে বাজার নতুন বাজারের জন্য আমাদের এর মধ্যে বিভিন্ন কিন্তু বাজার করার জন্য অনুসন্ধানের জন্য আমাদের কমিটি যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের এমবেসিগুলিকেও আমরা তাগিদ দিয়েছি যে তারা ফাইন্ড আউট করুক। 2018তে কর্মী কম গেলেও 17তে যাওয়া কর্মীদের পাঠানো রেমিটেন্সে বিদায়ী বছরে বেড়েছে প্রবাসী আয়। তবে 18তে কর্মী কম যাওয়ায় চলতি বছরে প্রবাসী আয়ের ধারাবাহিকতায় ছন্দপতন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ছুটির দিনে রাজধানীতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে মানুষের ভিড়। কেউ এসেছেন ঘুরতে, কেউ এসেছেন কেনাকাটা করতে। বিক্রেতারা জানালেন দিন যত যাবে তত জমে উঠছে বাণিজ্য মেলা। দর্শক, বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন আমাদের স্টাফ রিপোর্টার রিয়াদ তালুকদার। কথা বলছি রিয়াদের সাথে। রিয়াদ, ছুটির দিনে বাণিজ্য মেলার এই মুহূর্তে আপনি মানুষের ভিড় কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছে? জি, বাণিজ্য মেলায় কিন্তু এখন পর্যন্ত ক্রেতা বিক্রেতার সমাগম আস্তে আস্তে বাড়ছে। তো যেহেতু এখন দুপুরবেলার জুম্মার নামাজ ছিল, তো অনেকেই কিন্তু প্রিপারেশন নিয়ে আসছেন যে জুম্মার পরে নামাজ পড়ে খেয়ে দিয়ে বিকেলের দিকে তারা আসবেন। তো আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু বিক্রেতারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য নিয়ে বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত ক্রেতার সংখ্যা তুলনামূলক ভালোই আছে। তো বিকেলের দিকে বিক্রেতারা বলছেন যে বিকেলের দিকে আজকে বাড়তে পারে। তো আজকে যেহেতু শুক্রবার, বিক্রেতারাও আশা করছে যে ক্রেতার সমাগম বিকেল থেকে আরও বাড়বে। আর যেহেতু বিক্রেতা মেলার আজকে দ্বিতীয় দিন পার হচ্ছে, তো সব মিলিয়ে বিক্রেতারা বলছেন যে এখনও বেচা বিক্রি জমে না উঠলেও কিন্তু তারা তাদের ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন অফার দিয়ে যাচ্ছেন। আর আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে সবচেয়ে যে বিষয়টি আপনার মাধ্যমে দর্শকদের আরেকটু জানিয়ে দিতে চাই যে ক্রেতারা কিন্তু আসতে শুরু করেছেন। তো ক্রেতারা যে জিনিসগুলো ক্রেতাদের যেসব জিনিসের প্রতি আকৃষ্ট দেখা যাচ্ছে যে সেগুলো হচ্ছে যে বিভিন্ন ক্রোকারি সামগ্রী এবং বিস্কিট জাতীয় পণ্য এবং বিভিন্ন ফার্নিচারের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখানে তারা তাদের স্টল দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন অফারও চলছে। তো যারা এই বাণিজ্য মেলার উপলক্ষে কেনাকাটার জন্য। ধন্যবাদ রিয়াদ, সাথে থাকুন, প্রয়োজনে আবারও ফিরে আসবো। দর্শক, স্টাফ রিপোর্টার রিয়াদ জানাচ্ছিলেন যে ভিড় বাড়ছে বাণিজ্য মেলা এবং বিভিন্ন ধরনের অফার নিয়ে অপেক্ষা করছে সেখানকার ব্যবসায়ীরা। দর্শক, এবারে নিচ্ছি সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। একগুঁয়েমির চরমে প্রেসিডেন্ট ট্রাম্প, বিশ্ব অর্থনৈতিক পরিষদের সম্মেলন বাদ দিয়ে গেলেন মেক্সিকো সীমান্ত এলাকা সফরে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। প্রচণ্ড ঠান্ডা ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় উত্তরের জেলাগুলোতে বিপর্যস্ত জনজীবন।
পঞ্চগড়ের তীব্র শীত ও হিমেল হাওয়ায় চরম বিপাকে ছিন্নমূল মানুষগুলো। বিশেষ করে দুস্থ পরিবারগুলোর বয়স্ক ও শিশুরা শীতজনিত নানা সমস্যায় ভুগছেন। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রাতভর ঝরছে বৃষ্টির মতো কুয়াশা, এতে বেড়েছে আরও দুর্ভোগ। এদিকে চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। প্রতিদিনই তাপমাত্রা হ্রাস হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত থেকে কুয়াশা বৃষ্টি যোগ করেছে বাড়তি দুর্ভোগ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষগুলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঝিলগুলো মুখর হয়ে উঠেছে দেশীয় পাখি সহ বিভিন্ন দেশ থেকে আসা শীতের পাখির কলকাকলিতে। প্রাণ ভরে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করছে দর্শনার্থী সহ ক্যাম্পাসবাসী। এছাড়া শত শত প্রজাতির পাখি দেখা নিয়ে আজ বিশ্ববিদ্যালয়ে বসেছে পাখি মেলা। শীত এলেই প্রাণ খুঁজে পায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। শীত প্রধান দেশ থেকে বেঁচে থাকার তাগিদে ছুটে আসা হাজারো পাখির কলতানে এখন মুখরিত সবুজ ঘেরা এই ক্যাম্পাস। রং বেরঙের পাখিদের এমন ঝাঁক বেঁধে উড়ে চলার দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মনে এনে দেয় প্রশান্তি। লাল শাপলার ফাঁকে পাখির জলকেলি দেখতে প্রতিদিনই ক্যাম্পাসে ছুটে যান পাখি প্রেমীরা। অতিথি পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে এখানকার শিক্ষার্থীদের। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকে যে পাখির ডাকে ঘুম ভাঙাটা যে কতটা আনন্দের সুখের সেটা হচ্ছে এখানে থাকলেই বোঝা যাবে। এই যে একটা ন্যাচারাল একটা ফিলিংস, এটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো না। ডাকেই মূলত আমাদের ক্যাম্পাসটা এমনটাই মুখরিত, মানে আমরা খুবই আমাদের অল টাইম পাখির ডাকের মধ্যেই আমরা থাকি। পাখির কলকাকুলির সাথে যোগ হয়েছে পাখি মেলা। মেলায় দর্শনার্থীদের ভিড় লক্ষণীয়। আমাদের দেশের পাখি এবং প্রকৃতি সম্পর্কে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, যেটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে আমাদের জীব বৈচিত্র্য সম্পর্কে। পরিবেশটা পাখির জন্য অনুকূলে নয়, এই কারণে পাখির আশাটা কমে যাচ্ছে। জীববৈচিত্র্য রক্ষায় এই পাখি মেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। এবার 18তম পাখি মেলা হচ্ছে। তা আমরা এই শীতের সময়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলা হয় সেটা আমরা সবাই জানি এবং আমরা অপেক্ষায় থাকি কবে আমাদের এই দিনটি আসবে। পাখি মেলা একটা আন্দোলন, জীববৈচিত্র্য সংরক্ষণের আন্দোলন। আমরা পাখি মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এক ধরনের সচেতনতা তৈরির চেষ্টা করি। পাখিদের এই অভয়ারণ্যে এসে কিছুটা সময়ের জন্য হলেও মানুষ ভুলে যেতে পারে তার চারপাশের নানা যন্ত্রণা। সেটিই যেন প্রমাণ করেছে এই পাখি উৎসব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পাখিদের অবাধ বিচরণ নির্বিঘ্ন করতে পারলেই পাখির সংখ্যা বাড়বে বলে আশা করছেন পাখি প্রেমীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। একগুঁয়েমের নয় দৃষ্টান্ত স্থাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ আদায়ে আবারও জাতীয় দুর্যোগ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সাথে বিশ্ব অর্থনৈতিক পরিষদের সম্মেলন বাদ দিয়ে সফর করলেন মেক্সিকো সীমান্ত এলাকায়। মেক্সিকো সীমান্ত পরিদর্শনে যাবার আগে দেয়াল নির্মাণের ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়নে নির্বাহী ক্ষমতা প্রয়োগের আভাস দেন ট্রাম্প। হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক অচলাবস্থায় ফেলে জাতীয় দুর্যোগ ঘোষণার। এই দেয়াল নির্মাণে বরাদ্দ ছাড়াই সম্প্রতি বাজেট প্রস্তাব পাশ করেছে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। উচ্চকক্ষ সিনেটেও এটি পাশ হবার শঙ্কায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাজেট নিয়ে এই টানাপোড়েনে বেতন দেওয়ার তহবিল সংকটে সরকারের একাধিক দপ্তরের কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এতে গেল 20 দিন ধরে বেতন ভাতাহীন রয়েছেন 8 লক্ষাধিক কর্মচারীরা। এদের একাংশ বিক্ষোভে নেমে ট্রাম্পের অপরিণামদর্শী সিদ্ধান্তের সমালোচনা করেন। এদিকে দেয়াল নির্মাণের গুরুত্ব বোঝাতে এবার সুইজারল্যান্ডে আয়োজিত দাভোস সম্মেলনে যাননি ট্রাম্প। তার বদলে পরিদর্শন করেছেন মেক্সিকোর সীমান্ত, ঘুরে দেখেছেন সীমান্তবর্তী রিও গ্র্যান্ডে। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানান। আগামী 7 দিনে দূর করা হবে সড়ক মহাসড়কের বিশৃঙ্খলা। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা, ঘোষণা মন্ত্রীদের। রাজধানীতে সব ধরনের চাল ডালের বাজার চড়া, দাম বাড়ার কারণ বলতে পারছেন না বিক্রেতারা। শ্রম মেধার সর্বোচ্চ ব্যবহার করে অভিজ্ঞতার ঘাটতি মেটাতে চান নতুন মন্ত্রীরা। অপপ্রচার মোকাবেলাকে দেখছেন বড় চ্যালেঞ্জ হিসেবে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।